সাঈদীর মৃত্যু মেডিকেল কিলিং কিনা তদন্তের দাবি আজহারীর। সমমাননা দলগুলোর সঙ্গে বিএনপির বৈঠক, কি আলোচনা হলো? জানাবো বিএনপি কি একটা ঝামেলায় পড়তে যাচ্ছে, এবং সর্বশেষ জানাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর কমিটি বাতিলের দাবি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সাঈদীর মৃত্যু মেডিকেল কিলিং কিনা তদন্তের দাবি আজহারীর। ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, আল্লামা দেওয়ার হোসেন সাঈদীর মৃত্যু স্বাভাবিক নাকি তা মেডিকেল কিলিং করা হয়েছে তা জাতিকে জানতে হবে, এই বিষয়ে তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করতে হবে। আজহারী বলেন, শিরক বিদাতের বিরুদ্ধে আইনজীবী ইসলামের বিজয় হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি। তাকে অন্যায় অবিচারের মাধ্যমে বছরের পর বছর জেলে পুরে রেখে নির্যাতন করা হয়েছে। জেলের ভেতরেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে। এই মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ডক্টর আফামা খালিদ হোসেন বলেন, চট্টগ্রামের প্যারেড ময়দান বিশ্ব নন্দিত মুফাসসিরের কোরআন আল্লামা সাঈদীর বিজারিত স্থান। তিনি কোরআনের ছায়াতলে আনার জন্য ধর্মপ্রাণ মানুষকে আহ্বান জানাতেন। মতবিরোধ নিয়েই সব ধরনের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা ঐক্য ধরে রাখতে পারি তাহলে দেশ থেকে দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি, গুম খুন দূর হবে। তিনি বলেন, বিগত 16 বছরে বিভিন্ন সেক্টরে যে জঞ্জাল জমেছে তা 6 মাসে দূর করা সম্ভব না। এরপর আমরা চেষ্টা করছি সংস্কারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে তারা কাজ করে যাচ্ছেন বলে জানান। একই সঙ্গে দেশে যদি সুখ শান্তি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হয় তাহলে কোরআনের সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির বৈঠক, কি আলোচনা হলো? সরকারকে সঠিক পথে রাখতে করণীয় নিয়ে সমমাননা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোট জামায়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে দলটি। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বতন গতি, আইন শৃঙ্খলা রক্ষা, পরিস্থিতি সংস্কার এবং জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন নেতারা। এছাড়া বৈঠকে জনসম্পৃক্ত ইস্যুতে সমাবেশ, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়া হবে, কি কি করলে দেশ ও জনগণের জন্য ভালো হবে সে বিষয়ে পরামর্শ দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। যুগপৎ আন্দোলনের অন্য শরিক দলজোটদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠক শেষে বিএনপি কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। অনেকে বিষয়ে একমত হয়েছে। মানুষের কল্যাণে যেসব কাজ করা উচিত আগে, তাতে কারোর দ্বিমত থাকার কারণ নয়। আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম, সে আন্দোলন সবসময় সরকার বিরোধী হবে এমন কথা নেই। যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা যুগপৎ আন্দোলন একসঙ্গে করতে পারি। তিনি বলেন, দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারেনি। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে। এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করে নির্বাচন হবে। তার জন্য মিনিমাম সময় তো লাগবে, কিন্তু আমরা মনে করি না সে সংস্কার করে নির্বাচন করতে বেশি সময় লাগার কথা না। বিএনপি কি একটা ঝামেলায় পড়তে যাচ্ছে? এই সময়ের একটি আলোচিত শব্দ হলো নির্বাচন। এটি বিবেচনায় রেখে তৈরি হয়েছে অনেকগুলো পক্ষ। কেউ নির্বাচন চায়, কেউ চায় না। কেউ আগে চায়, কেউ চায় ধীরে সুস্থে। যারা জেতার সম্ভাবনা বেশি দেখে তারা রোজই বলছে শীঘ্রই নির্বাচন হোক। যাদের জেতার তেমন সম্ভাবনা নেই তারা আরো মুখর এই নিয়ে কথা চলাচলে আর কাজে চলছে। একটা খবরের রাজনীতির বাজার বেশ গরম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণেরা নতুন দল তৈরি করছেন। এই নিয়ে কোনো পুরোনো দল নড়ে চড়ে বসছে। তারা মনে হয় ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না। হিন্দি সিনেমার একটি জনপ্রিয় গানের কলি মনে পড়ে গেল, মেরে অঙ্গনে মে তুমহারা কিয়া কাম হ্যায়। এখন যে অন্তর্বর্তী সরকার সেটি ছাত্র আন্দোলনের হাত ধরে এসেছে। সরকার উপদেষ্টা মণ্ডলীতে তাদের 3 জন আছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে। ক্ষমতা থেকে দল তৈরি এই চেষ্টা ভালোভাবে নেয়নি বিএনপি। তারা সরকারকে নিরপেক্ষ মনে করছে না। তারা বলেছে এরকম হলে তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলবে। এদেশের রাজনৈতিক দলগুলো দুটো মুখ। সরকারে থাকলে তারা এরকম, সরকারে থাকলে তারা একরকম বলে, সরকারের বাইরে গেলে তারা বলে অন্যরকম। বাংলাদেশের জন্মের শুরু থেকে এরকম হয়ে আসছে। মনে আছে 1972 সালের 4 নভেম্বর গণপরিষদে দেশের সংবিধান গৃহীত হলো। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও তার মন্ত্রিসভা পদত্যাগ করেন। গণপরিষদ বিলুপ্ত হলো। তবে শূন্যতা থাকেনি। শেখ মুজিবের নেতৃত্বে আবারও গঠিত হলো নতুন মন্ত্রিসভা। সব মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের। 1973 সালে 7 মার্চ অনুষ্ঠিত হলো স্বাধীনতা বাংলার প্রথম সাধারণ নির্বাচন। মন্ত্রীরা বহাল থেকে নির্বাচন করলেন। অনেক জায়গায় ভোট দেওয়ার আগেই পরে সন্ত্রাস এবং ফল গণনায় কারচুপি হয়েছিল। 1980 এর দশক জুড়ে
এদেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সব দল সোচ্চার ছিল। ক্ষমতাসীন এরশাদের সামরিক সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে 1986 সালে বিএনপি নির্বাচন বর্জন করেছিল। 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হলো তাতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ও জামায়াতে ইসলামী লিখিত সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করে খালেদা জিয়া হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি ছিলেন দেশের ইতিহাসের প্রথম অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনে জয়ী হওয়া প্রথম প্রধানমন্ত্রী। এটি বিএনপির জন্য পরম শ্লাঘার বিষয়। অথচ পরবর্তী নির্বাচনটি তারা নিরপেক্ষ সরকারের অধীনে আয়োজনের বিরোধিতা করে। 1996 সালে ফেব্রুয়ারিতে একতরফা নির্বাচনের একটা খারাপ উদাহরণ তৈরি হয়েছিল। তাদের সে সরকার 2 মাসের মতো টিকেছে। তারা সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনতে বাধ্য হয়েছিল। নতুন করে আবার নির্বাচন হলে তাতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে জাতীয় পার্টি ও জাসদের সমর্থন নিয়ে শেখ হাসিনা হন প্রধানমন্ত্রী। এভাবে চলছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 2001 সালে আবার নির্বাচন হলে বিএনপি ক্ষমতা ফিরে আসে। একটা বিষয় লক্ষণীয়, দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে একই দল বারবার নির্বাচনে জিততে পারে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিরোধী দলের জয়ের সম্ভাবনা থাকে। যারা ক্ষমতায় চিরস্থায়ী বন্দোবস্ত চান, এই ব্যবস্থা তাদের ভালো লাগে না। নির্বাচনে জয়ের শতভাগ নিশ্চয়তা পেতে শুরু হয় তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিকৃতি। 2006 থেকে 2007 সালে বিএনপি দলীয় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের ঘাড়ে বন্দুক রেখে একটা যেন তেন প্রকারের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আড়ালে নির্বাচন করিয়ে ক্ষমতা থেকে যেতে চেয়েছিল। 1-11 কারণে সেটি সম্ভব হয়নি। সেজন্য 1-11 ভূত এখনো তাদের তাড়া করে বেড়ায়। আমরা এখন বিশ্বাস করি বিএনপি নির্বাচনে ম্যানিপুলেটেড চেষ্টা না করলে 1-11-তে হতো না। কোনো কিছুই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে হয় না। তার একটি প্রেক্ষাপট লাগে। 1-11 শর্ত বিএনপি নিজে তৈরি করেছিল। তাদের ষড়যন্ত্র কে টপকে গিয়েছিল? অধিকতর পাকা খেলোয়াড়ের ষড়যন্ত্র। 2008 সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলো। তারপর তারা দেখলো এত ভারী মজার খেলা, তারা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় তুলে ফলে নির্বাচনের মাধ্যমে তাদের হারানো আর কোনো সুযোগ থাকলো না। কিন্তু তাদের পতনের শর্ত তারাই তৈরি করলো। তারা একটি নিষ্পত্তি দেখলাম 2024 সালে 5 আগস্ট। কিন্তু এখানে শেষ নয়। আওয়ামী লীগ এখন পলাতক। তাদের পাপের বোঝা এত ভারী যে নিজেদের তারা কোনোভাবে জায়েজ করতে পারছে না। এখন তারা সওয়ার হয়েছে তাদের পৃষ্ঠপোষক ভারতের উপর। ভারতের প্রায় সব রাজনৈতিক দল আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে, কারণ এই দেশটা তারা হারাতে চায় না। অন্যদিকে আওয়ামী লীগ দেশ চায় না, তারা চায় ক্ষমতা। নির্বাচন কখন হবে তা নিয়ে আছে অনিশ্চয়তা। সরকার ও অন্যান্য রাজনৈতিক মহল থেকে পরস্পর বিরোধী কথাবার্তায় ধসা তৈরি হয়েছে। বিএনপি একটি বড় দল। আওয়ামী লীগ গর্তে ঢুকে যাওয়ায় মাঠে এখন অনেকটাই তাদের দখলে। বিএনপি নির্বাচন নিয়ে তাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। 18 বছরের অপেক্ষার কত, এর মধ্যে নতুন প্রতিদ্বন্দ্বী এসে জুটেছে। তরুণেরা নতুন রাজনৈতিক দল করলে তা বিএনপির সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকার কিংস পার্টি তৈরির চেষ্টা চালাচ্ছে, যাতে তারা দীর্ঘকাল ক্ষমতায় থেকে যেতে পারে। এই প্রসঙ্গে আমরা একটা কথা মনে পড়ে গেল, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অভিবাসী নীতি নিয়ে অনেকেই সরব। ট্রাম্প সেই সব মার্কিনের প্রতিনিধিত্ব করে যারা নতুন অভিবাসী চান না। ব্যাপারটা বেশ মজার। ওই দেশের প্রায় সব অভিবাসী 500 বছর বেশিরভাগ এসেছেন ইউরোপ থেকে। জাতিতে যারা অ্যাংলো সেকশন মানেটাও দাঁড়াচ্ছে পুরনো অভিবাসীরা নতুন অভিবাসী চান না। কিংস পার্টি নিয়ে একটি বিএনপি নেতাদের অভিযোগ অনেকটা এরকম। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দল বানিয়ে ক্ষমতায় থেকে যাওয়ার প্রতিক্রিয়াটি পাকিস্তানের প্রথম চালু করেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান। বাংলাদেশে সেই ফর্মুলা প্রথম ব্যবহার করেন জেনারেল জিয়াউর রহমান। তার পরম্পরা বজায় রাখেন জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। মাঝখানে 1-11 সময় জেনারেল মইনুল আহমেদ ডিজিএফআই এর মাধ্যমে দল ছুটে বা রাজনীতিতে পরিত্যক্ত ফেরদৌস আহমেদ কোরেশি কিংবা জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে দিয়ে কিছু একটা করতে চেষ্টা করেছিলেন, কিন্তু মাঠ জমানো যায়নি। বিএনপি জানে তার জন্ম ইতিহাস। যদিও খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলন দিয়ে একটি রাজনৈতিক দলের চরিত্র অর্জনে সক্ষম হয়েছিল, তারা একই ফর্মুলার আরেক প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব পছন্দ করছে না। রাজনীতি তো আর সেবামূলক কাজ নয়। রাজনৈতিক দল তো আঞ্জুমানে মুফিদুল ইসলাম নয়। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী সংখ্যা বাড়ুক, এটা কে চায়? রাজনীতির মাঠে নতুন কোনো অক্ষশক্তি তৈরি হোক, এটা বিএনপি চায় না। এখন একটা শূন্যতা আছে, এটাই তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। যতদিন যে পাপ যাবে পরিস্থিতি ঘোলাটে হবে। বিএনপি জনপ্রিয়তা হারাতে থাকবে। রাজনীতি একটা রিলে রেসের মতো। স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের নেতৃত্ব যে দুর্বৃত্তায়ন হয়েছিল, আওয়ামী লীগেরা ভেগে যাওয়াতে রেশের ব্যাটন এখন বিএনপির লোকদের হাতে। মারামারি, জমি ব্যবসা, দখল, চাঁদাবাজি সামনে চলছে। সব জায়গায় অভিযোগের আঙুল বিএনপির লোকদের দিকে। অনেক জায়গায় দখল বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে তারা নিজেদের মধ্যে মারামারি করছে। গুটিয়ে আন্ডারগ্রাউন্ড বা প্রবাসী ফেসবুকের ইউটিউবার ছাড়া সাধারণ মানুষ আওয়ামী লীগকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপিকেও তারা একই কাতারে ফেলেছে বা ফেলবে। বিএনপির জন্য একটি বড় সমস্যা হয়ে দিতে পারে। এর মধ্যে আবার বিএনপির জন্য এটি একটি বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। এর মধ্যে আবার নতুন এক উপদ্রব, তরুণদের রাজনৈতিক দল গঠনের পায়তারা। বিএনপি কি একটা ঝামেলা পড়তে যাচ্ছে?
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।